দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। দর্শক আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিত্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক আজ আমরা আলোচনা করব শরীরের বিভিন্ন স্থানের ব্যথা নিয়ে এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মহিউদ্দিন কাউসার। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। থ্যাংক ইউ। আমরা আজ কথা বলবো শরীরের বিভিন্ন স্থানে ব্যথা নিয়ে। আমরা নানান কারণে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে, ক্লান্তি হয়ে থাকে বা ওই যে কাজ করার আগ্রহটা চলে যায়, জয়েন্টে ব্যথা হয়। আমরা জানতাম একটা পর্যায়ে যে আসলে বয়স্ক যারা রয়েছেন তাদের আসলে শরীরে এই যে জয়েন্ট পেনগুলো এগুলো আসলে বেশি হয়, কিন্তু এখন 30 বছর বয়সী যারা রয়েছেন তাদের মধ্যেও এটা অনেক বেশি এবং পাশাপাশি তাদের মধ্যে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সেটাও দেখা দিচ্ছে। তো আপনার কাছে একটু সাধারণভাবে একটু জানতে চাই যে জেনারেলি আসলে কি কি কারণে শরীরের নানান স্থানে ব্যথা হতে পারে। ওকে, যদি আমরা এটা একটু বয়স অনুযায়ী অনেক ধরনের ব্যথা হয়, যেমন আমাদের মাথায় ব্যথা হতে পারে, মাথায় ব্যথা নানা রকম হতে পারে। মাথায় ব্যথা মাইগ্রেনের জন্য হতে পারে, মাথায় ব্যথা টেনশন হেডেক হতে পারে, মাথায় ব্যথা কোনো টিউমারের জন্য হতে পারে, মাথায় ব্যথা চোখের প্রবলেমের জন্য হতে পারে। আমাদের চোখেও ব্যথা হয়, কানেও ব্যথা হয়, বুকেও ব্যথা হয়, বুকে হার্টের পেনও হতে পারে, বুকে আমাদের গ্যাস্ট্রিক পেনও হতে পারে, বুকে আমাদের হাড় মাংসের ব্যথাও হতে পারে, ফুসফুসের জন্য ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পেটেও এরকম নানা রকম ব্যথা হতে পারে। আমরা মূলত একটু জয়েন্টের ব্যথাগুলো কারণ জানতে চাচ্ছি যে আসলে জয়েন্টের ব্যথাগুলো। ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে যদি জয়েন্টের ব্যথাগুলো বলি, ইয়াং এজে আমাদের নানা কারণে ব্যথা হয় এবং বয়সকালে অনেক কারণে ব্যথা হয়। তো আমরা যদি কিছু ব্যথা হয় জীবন আচরণের জন্য, যেমন যদি আমরা ডেস্ক রিলেটেড কাজের জন্য যেসব পেইন হয় ইয়াংদের জন্য, সেগুলো হতে পারে আপনার কোমর ব্যথা হতে পারে বসার ধরনের জন্য। যদি আমরা সোজা হয়ে পিঠ, কোমর, কাঁধ এবং মাথা সোজা রেখে যদি আমরা বসি মোস্টলি, তখন আমাদের মেরুদণ্ডটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল থাকে এবং কোমর পেন থেকে বাঁচা যায়। কিন্তু সে ধরনের পেন আমাদের হতে পারে ডেস্ক রিলেটেড কাজ থেকে। আমরা যখন স্ক্রিনে অনেক সময় লং টার্ম কাজ করি, তখন আমরা যে ঘাটটা যখন উঁচু নিচু করে রাখি, সে ধরনের জন্য কারণে ব্যথা হতে পারে। এটা আসলে পশ্চারের উপরে ডিপেন্ড করে যে আমরা কি কাজ করছি। কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা তো সাধারণত তাদের বেশিরভাগ সময়টা ডেস্কে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করছেন। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে তাদের যে জয়েন্টের ব্যথাগুলো বা কোমরের ব্যথাগুলো হয়, যেহেতু দীর্ঘ একটা সময় বসে তারা কাজ করেন, সেই ব্যথাগুলো যাতে না হয়ে থাকে সেটার জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওকে, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন বসার যে আমরা চেয়ার এবং টেবিল এবং কম্পিউটার যে হাইটে থাকে, যারা লং টার্ম বসে কাজ করেন, যেমন যারা লং টার্ম পিসিতে কাজ করেন, হাতটা চেষ্টা করা 90 ডিগ্রিতে থাকা, সো দ্যাট কমফোর্টেবলি থাকে। কিপ্যাডটা থাকবে হাতের আঙ্গুলের সামনে একই অ্যাঙ্গেলে, যাতে কবজি নড়াচড়া কম হয়, এবং একই সাথে কোমর ব্যথা যাতে না হয় সেজন্য সোজা চেয়ারে বসা এবং কোমর এবং পিঠ সবই পিছনে যে হেলান দেওয়ার জায়গায় তার সাথে থাকবে। এটা করলে হচ্ছে তারা আর কমফোর্টেবল থাকবে। কম্পিউটার ইউজ করলে লেটস সে 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য অ্যাটলিস্ট ঘাড়কে স্ট্রেচ করাবে, চোখ নিয়ে অ্যাটলিস্ট 20 ফিট দূরে তাকাবে ফর 20 সেকেন্ড, এবং লেটস সে 40 মিনিটস পরে একটু 2-3 মিনিটের জন্য একটু দাঁড়াবে, একটু স্ট্রেচিং করবে, একটু ডিপ ব্রিথ ইন হাঁটাচলা করবে। তাহলে হচ্ছে লং টার্ম কাজ করলো তার এই কাজের জন্য। এই তো গেল আমাদের পরামর্শ যে এটা আসলে করা উচিত, কিন্তু সাধারণত দেখা যায় মানুষ আসলে এটা করতে পারে না, কাজের প্রেশারে হোক বা কাজের সেই আগ্রহের দিকে যখন চলে যায় তখন আসলে এটা করা সম্ভব হয় না। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদি এগুলো আসলে না করা হয় সেক্ষেত্রে কি কি রোগ ধরা দিতে পারে? ওকে, যদি এরকম আমরা লং টার্ম পর্যন্ত এভাবে কাজ করি বসে, এবং এই মাঝখানের যে গ্যাপ দেয়া, একটু স্ট্রেচিং করা, এগুলো যদি আমরা এক্সারসাইজ করা, এগুলো যদি আমরা না করি, তাহলে ধীরে ধীরে আমাদের যে পিঠের যে মেরুদণ্ড আছে, এগুলো অ্যাকচুয়ালি কশেরুকা, ছোট ছোট আলাদা আলাদা বোনস, যার মধ্য দিয়ে হচ্ছে আমাদের ব্রেনের সাথে সারা শরীরের যে সংযুক্ত নার্ভ সেটা নামছে, এবং সেই নার্ভ থেকে ওই বোনগুলার নেক দিয়ে ফোরামেন থাকে, ছোট ছোট ফোরা থাকে, যেটা ওই মুরগির গলা কাটছেন ভিতরে সাদা অংশ থাকে এরকম। এটা হচ্ছে আমাদের নার্ভ কানেক্টেড টু দ্য ব্রেন, সেই আমাদের পেইন কালেক্ট করে নিয়ে যায়। তো সে যখন বোনের মাঝখান দিয়ে বেরোয়, কোনো বোন যদি দীর্ঘদিন একপাশে ক্ষয় হয়ে হয়ে নিচু হয়ে যায়, তখন ওই নার্ভে চাপ লাগতে পারে, ফলে ওই নার্ভটা যে জায়গায় সাপ্লাই দিবে সেই জায়গায় সিভিয়ার পেইন ফিল করতে পারে।
আমরা কথা বলছিলাম যে শরীরের নানান অংশের ব্যথা নিয়ে। আপনি একটু আগে আমাকে জানাচ্ছিলেন যদি হচ্ছে শরীরের পশ্চারটা ঠিকমতো না থাকে বা এক্সারসাইজটা ঠিকমতো না করা হয় বা দীর্ঘ সময় যদি হচ্ছে কেউ পিসিতে বসে বা চেয়ার টেবিলে বসে কাজ করেন, সেক্ষেত্রে আসলে মেরুদণ্ডের যে হাড্ডিটা আছে সেটা ক্ষয় হতে পারে এবং মেরুদণ্ডে যে কশেরুকাগুলো থাকে সেগুলো ক্ষয় হতে পারে, পাশাপাশি যে নার্ভগুলো আছে সেগুলো মেরুদণ্ড দ্বারা আসলে কম্প্রেস হতে পারে। সেই রোগটাকে আসলে কি বলে? পিএলআইডি। আচ্ছা, এটা আমাদের হচ্ছে এই যে ডিস্ক প্রলাপস ইউজুয়ালি বলা হয় আর কি, মানে প্রতিটা বোনের মাঝখানে এক ধরনের ডিস্ক থাকে যেটার বোনটা হচ্ছে একটু নরম, কানের লতি বা এই নাকের মাঝখানের হাড়ের মতো। এটা হচ্ছে একটা একটা কমফোর্ট জোন তৈরি করে বোনগুলার জন্য। তো যখন বোনগুলা একদিকে ক্ষত হয়ে যায় তখন এই ডিস্কটা প্রলাপস হয়ে ভিতরের দিকে বা একটু ছড়ায় যেতে পারে, যেটার জন্য নার্ভ কম্প্রেস কম্প্রেস হতে হয়ে পারে। যেতে পারে। তাহলে সেটা আসলে পিএলআইডি আমরা বলছি। তো এই যে পিএলআইডি, এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, যখন পিএলআইডি হয়ে যাবে এর উপসর্গগুলো কি কি থাকবে, কি কি লক্ষণ থাকলে আসলে বুঝবো যে আমার আসলে এই যে বোনসটা সেটা ক্ষত হয়ে গিয়েছে বা পিএলআইডি হয়েছে? ওকে, কন্টিনিউয়াস কোমরে পেন থাকবে এবং পায়ের দিকে সিভিয়ার কেসে যখন, যেহেতু নার্ভ কম্প্রেশনটা এই পায়ের দিকে বড় বড় দুইটা নার্ভ নামে, ওইটাতে কোনো একটাতে যদি কম্প্রেশন হয়, যেহেতু ইউজুয়ালি এটা হয় হচ্ছে এই লাম্বার 4, 5, 6 এই রিজনে, তখন এই পেনটা হচ্ছে শুটিং টাইপ পেন, মানে অনেক পেন, ইলেকট্রিক শর্ট টাইপ পেন হলে শুটিং টাইপ, একটা শুট টাইপ পেন নিচে নামবে। এবং যেহেতু অনেক নার্ভ ইনজুর্ড হচ্ছে, তাই নার্ভ টাইপের পেন যেগুলো, যেমন সে হচ্ছে পিনস অ্যান্ড নিডলস টাইপ পেন বা ঝিঝি ধরা পেন যেটাকে বলে, এই ধরনের পেন থাকতে পারে। ইভেন কোথাও কোথাও নামনেসও হয়ে যেতে পারে। আচ্ছা, নামনেসটা যখন হয়ে যায় তখন তো আসলে এটা একটা চিন্তার বিষয় যে আসলে এক জায়গা থেকে নামনেস হয়ে যাচ্ছে, সেটা কি পরবর্তীতে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে কিনা? আমাদের যেমন আমরা যদি আরেকটু নিচের দিকে যদি হয়, যখন সেই নার্ভগুলো যদি আক্রান্ত হয়, যেগুলো আমাদের হচ্ছে কোমর থেকে পাছার এই অংশটুকু যেটা আর কি, সেইখান থেকে যদি হয়, সেইটা আমাদের এমন পায়খানার রাস্তাকে নাম করে দিতে পারে, মানে অবশ করে দিতে পারে। তখন ইভেন তার নিজের প্রস্রাব পায়খানার উপর কন্ট্রোল থাকবে না, পায়খানার উপর কন্ট্রোল থাকবে না, এর বা সে কোনো কিছু টের পাবে না, ওইখানে কিছু টাচ করলে সে টের পাবে না যে ওইখানে কিছু আছে। সো এরকম প্রবলেম হইতে পারে। এবং সিরিয়াস স্টেজ হচ্ছে নার্ভগুলো যখন এই শুটিং পেনটা এত বেশি বাড়বে যে একসময় কন্টিনিউয়াস পেন থাকবে, সে কিছুই করতে পারবে না, তার পক্ষে সে ফাংশনাল থাকা পসিবল হবে না অনেক সিভিয়ার ক্ষেত্রে। এবং যদিও বা সে এটা থেকে ওভারকাম করে, তাকে সেক্ষেত্রে হচ্ছে তাকে লাঠি ভর দিয়ে হাঁটতে হবে, মানে একটা অ্যাঙ্গেলে থাকতে হবে, সে হয়তো স্ট্রেট হাঁটতেই প্যারালাইজ পারবে হয়ে না। যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। আচ্ছা, আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আলোচনা করছেন যে আসলে পিএলআইডি হলে পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে। আপনার কাছে একটু জেনে নিতে চাই তাহলে চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি আছে, প্রতিরোধটা বা কিভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে এই জিনিসটা যেহেতু হচ্ছে লাইফস্টাইলের, জীবন আচরণের কারণে, সে কারণে জীবন আচরণটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে সোজা হয়ে বসা, একটু লম্বা সময় হাঁটলে 5 মিনিট রেস্ট নেওয়া, অনেকক্ষণ বসলে 2-4-5 মিনিট হাঁটা, এটাকে জীবন আচরণের অংশ করে তোলা। যে একটু এক্সারসাইজ করা, প্রতিদিন 20 মিনিটস টু হাফ অ্যান আওয়ার ওয়াকিং, হাঁটা 20 মিনিট থেকে আধা ঘন্টা, একবারে সম্ভব না হলে 2 বারে। এবং যদি পিএলআইডির সিমটমগুলো দেখি তাহলে কি কি কারণে আমার পিঠে ইনজুরি হতে পারে সেগুলো নোটিস করা। আমি যদি কন্টিনিউয়াস মোটরসাইকেল চালাই এবং কোথাও আমার আঁকাবাঁকা রাস্তা আছে, সে জায়গায় আমার মেরুদণ্ড অনেক বাড়ি খায়, তো সেক্ষেত্রে আমার এটা লিমিট করতে হবে। আমার যদি কাজে লং টাইম বসে কাজ করতে হয়, আমাকে সেভাবে চিন্তা করতে হবে। আমার যদি নুয়ে ঘর মুছতে হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি নুয়ে আর ঘর মুছবো কিনা, কারণ নুয়ে ঘর মুছলে তখন সেটা আমাকে আরো বাড়বে, নুয়ে রান্না করলে আমাকে বাড়বে। তো আমাকে প্রত্যেকটা রান্নার জায়গায়, কথা যখন আসলে একটু আমাদের গৃহিণীদের জন্য আমি প্রশ্নটা করতে চাই, বিশেষ করে পিএলআইডি সমস্যাটা কিন্তু বাসার গৃহিণীদের ক্ষেত্রে হয়ে থাকে অনেকাংশ, যেহেতু তারা ঘর মোছা থেকে শুরু করে একটু ঝুঁকে কাজ করার বিষয়টা থাকে তাদের ক্ষেত্রে। তো রান্নার ক্ষেত্রে চুলাটা আসলে তখন কোন উচ্চতায় থাকলে পিএলআইডি সমস্যাটা আসলে একটু কম যে হবে? উচ্চতায় নিজে স্ট্রেট থাকতে পারবে, সেটা হতে পারে উঁচু টুলে বসে এই হাইটে থাকতে পারে, অথবা দাঁড়ায় থাকতে পারে। কিন্তু যে আমরা যে বসে নুয়ে যে কাজ করি, সেটা হচ্ছে প্রবলেমেটিক। আচ্ছা, তারপর আপনি আরেকটা কথা উল্লেখ করেছিলেন যে বাইকার যারা রয়েছেন, তো এখন আসলে যে বাইকার যারা আছেন তাদের পিএলআইডি সমস্যাটা কি বাইক চালানোর জন্য কি হতে পারে?
আমাদের বাইক চালানোর অ্যাকচুয়ালি স্মুথ রাস্তায় যদি আমি চালাই হয়তো আমার প্রবলেম কম হবে, স্টিল হতে পারে লং টার্ম চালানোর জন্য হতে পারে। এটা তো আঘাত থেকে কন্টিনিউয়াস দিনের পর দিন আঘাত থেকে যে কোনো জায়গায় ক্ষত তৈরি হতে পারে, দুইটা লোহায় লোহায় লাগে ক্ষত হতে পারে, ঠিক তেমনি আমাদের মেরুদণ্ড তাই। আচ্ছা, আপনি যেটা বললেন যে আসলে রাস্তার যে ব্যবস্থাটা যে সেখানে যদি হচ্ছে উঁচু নিচু থাকে সেখানে একটু আমাদের বুঝে চলতে হবে। সেখান থেকে আসলে একটা কথা মনে পড়ে যায় যে বাংলাদেশের রাস্তাগুলোর যে অবস্থা আসলে এখন হচ্ছে যেভাবে আমরা আমাদের যে সড়কের যে ব্যবস্থাপনা তাতে আসলে পিএলআইডির রোগী যারা রয়েছেন তাদের কিছুটা হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা আসলে অনেকটাই বেড়ে যায়। তো সমাধানের কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা যদি হয়ে যায়। ওকে, প্রথম কথা হচ্ছে ইনিশিয়ালি আমরা কি করতে পারি, কিছু এক্সারসাইজ করতে পারি, নরমাল পেন কিলার মেডিকেল চিকিৎসা কি আছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারি। সেকেন্ড স্টেজে ওয়ার্ক না করলে সিমটোমেটিকলি ব্যথার ওষুধ যখন দরকার তখন ব্যথার ওষুধ আর ফিজিওথেরাপি। ইফ ফিজিওথেরাপি আমি কমপ্লিটলি নেই এবং আমার সিমটোমেটিক যে ওষুধগুলো আমি সেগুলো খাই, তার উপরে না কমে, দেন সার্জারি। আমরা কথা বলছিলাম পিএলআইডি নিয়ে এবং পিএলআইডির যে হচ্ছে আপনি জানাচ্ছিলেন যে চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি আছে। আপনি সর্বশেষ যে কথাটা বললেন যে সার্জারির দিকেও যেতে হতে পারে, আসলে সার্জারির জন্য কোন রোগীগুলো উপযুক্ত বা কাদের সার্জারির প্রয়োজন হতে পারে? ওকে, যারা হচ্ছে এই যে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ এবং মেডিকেশনস কমপ্লিট করার পরেও যাদের এটা কমে না এবং আরও বেশি বাড়ে এবং তার লাইফের যে রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটা যখন হ্যাম্পার হতে থাকে তখন সে অ্যাকচুয়ালি সার্জারির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। আচ্ছা, তো সার্জারিটা যখন করা হয়, সার্জারি নিয়ে কিন্তু একটা আতঙ্ক কাজ করে, রোগীদের মাঝে কাজ করে, রোগীর আত্মীয় স্বজনের মাঝে কাজ করে, এক একজন এক এক ধরনের অ্যাডভাইস দিয়ে থাকেন। তো পিএলআইডি সার্জারি নিয়ে কিন্তু অনেক ধরনের কুসংস্কার বলতে পারি বা যুক্তি আছে মানুষের মাঝে যে আসলে সার্জারি করলে তেমন একটা উপকার পাওয়া যায় না। এটা কি আসলে সত্য? ওকে, সো এটা একই কথা কিন্তু প্রযোজ্য। ধরেন আপনার ক্ষত হয়েছে, আপনার বাসায় একটা চেয়ার টেবিলের নোটিস করেন অথবা আপনার মোটরসাইকেল, শুধু কি ব্রেকটা ক্ষত হয়? দেখবেন যখন ক্ষত হইতে থাকে ব্রেকটাও ক্ষতি হয়, আদার যে মেশিনারিজ সেগুলোও ক্ষত হতে থাকে। তার মানে আপনার একটা জয়েন্ট সিভিয়ার ক্ষতি হয়েছে বা দুইটা জয়েন্ট সিভিয়ার ক্ষতি হয়েছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে একটু একটু ক্ষত হয়েছে। সো আপনি যদি শুধু অপারেশন করে ফুললি বেনিফিটেড থাকতে চান, ইটস নট পসিবল। অপারেশনের পরেও আপনাকে কন্টিনিউয়াস বেটার লাইফস্টাইল লিড করতে হবে, মানে যাতে আপনার কোমরে ওই একইভাবে আগের মতোই যদি আমি যে লাইফস্টাইল করে যেভাবে আমি ক্ষত তৈরি করেছি সেই লাইফস্টাইল যদি কন্টিনিউ করি, তখন ওইটার কাছাকাছি যেগুলো আমি ভাবছি অপারেশন করব না, রেখে দিলাম, দুইটা অপারেশন করলাম, বাকিগুলো করলাম না, তাহলে সেটাও তখন অপারেশনের উপযুক্ত হয়ে যেতে পারে। একই সাথে যেটা আমি অপারেশন করেছি এটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এটা অপারেশনের ড্রব্যাক না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফস্টাইল উন্নতি করা ছাড়া এটা থেকে ফুললি বেনিফিট আউট হতে পারবো না। আচ্ছা, তো একটা রোগীর যদি অপারেশন হয়ে থাকে, পরবর্তীতে আপনি যেটা বলছিলেন যে পরবর্তীতে তার লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু করতে হবে, তো সেই লাইফস্টাইল মডিফিকেশনটা বা তার লাইফস্টাইলটা আসলে কেমন হবে? ওকে, এটা অর্গানোমিক্স বলে একটা কথা আছে, মানে হচ্ছে আমাদের জীবন আচরণে আমাদের এই পশ্চারগুলো, আমরা কিভাবে হাঁটবো, কিভাবে বসবো বা কিভাবে কাজ করব এবং কিভাবে আমরা ঘুমাবো, এই কয়টা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। কারণ হচ্ছে আমি যদি বসার পশ্চারটা যদি আমি একইভাবে কন্টিনিউয়াস নুয়ে কাজ করি, যেটা আমার মেরুদণ্ড এটার জন্য প্রিপেয়ার্ড না, আমি বারবার এটা করতে থাকি, তখন সে ক্ষতিগ্রস্ত হবে। আমি যেমন ঘর মোছা, কন্টিনিউয়াস নুয়ে ঘর মোছা, আমাদের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আমাদের নুয়ে মোছার জায়গায় দাঁড়ায় মোছার মতো জিনিস আছে, সেটাকে ইউজ করতে হবে। বসার চেয়ারগুলো এরকম করতে হবে কমফোর্টের জন্য, সেটা যেন আমার মেরুদণ্ডকে নষ্ট না করে। আমরা বেডে শোয়া হয়ে মোবাইল ইউজ করি, যেটা মানে খুবই ক্ষতি করে ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার লং টার্ম বসে থাকা বা লং টার্ম দাঁড়ায় থাকা, মানে ধরেন আপনি টানা 2-3 ঘন্টা বসে আছেন, এটাও ভালো না। টানা 2-3 ঘন্টা দাঁড়ায় আছেন, এটাও ভালো না। বা টানা 2-3 ঘন্টা হাঁটছেন, সেটাও ভালো না। বডি মুভমেন্টটা আসলে থাকতে হবে। 30-40 মিনিটস পরে 2-4-5 মিনিট বসবেন, বসা থাকলে 2-4-5 মিনিট হাঁটবেন। আচ্ছা, এবার একটু জানতে চাই, পিএলআইডি রোগীদের জন্য আসলে অনেকে সাজেস্ট করে থাকেন যে লো কমোড ইউজ করতে, অনেকে বলেন হাই কমোড ইউজ করতে। তাহলে কোনটা আসলে সেই রোগীদের জন্য, তারা কোনটা ব্যবহার করবেন? যেটাতে তার মেরুদণ্ডটা স্ট্রেট থাকবে। আচ্ছা, যেভাবে তার মেরুদণ্ডটা স্ট্রেট থাকবে।
আচ্ছা, ঠিক আছে। এবার একটু জানতে চাই পিএলআইডি অপারেশনটা আসলে কারা করে থাকেন? ওকে, অর্থোপেডিক সার্জনরাও করেন, নিউরো সার্জনরাও করেন, যেহেতু এটার মধ্যে দিয়ে নার্ভ বের হয়েছে এবং নার্ভ কম্প্রেসড হয়, সো তারাও এটা করেন। আবার অর্থোপেডিক, যেহেতু এটা স্ট্রাকচারটা কেসটা বোন এবং বোনের কাজটা করতে অর্থোপেডিক সার্জনরাও করেন। আচ্ছা, তো বাংলাদেশে যে রোগীরা আছেন তারা আসলে কোন কোন হাসপাতালে গেলে, সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পিএলআইডি যে অপারেশনটা আছে সেটা বিনামূল্যে বা কম খরচে করে দিতে পারে? ওকে, কম খরচে করবে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো, সরকারি মেডিকেল কলেজ এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং এবং কোনো কোনো জেলা হাসপাতাল। আচ্ছা, সেখানে করা যেতে পারে। খুবই সুন্দর করে আছে আপনি আলোচনা করলেন আমাদের সাথে যে আসলে শারীরিক আমাদের যে শরীরে নানান স্থানের ব্যথা রয়েছে সেখানে চলে আসলো পিএলআইডির ব্যাপারে আজকে আমরা মূলত আলোচনা করলাম। পিএলআইডি সমস্যাটা কিন্তু এখন দিন দিন বেড়েই চলছে, তো সেটা প্রতিরোধ করবার জন্য আপনি অনেকগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য। ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং দর্শকদের মূল্যবান সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, আজ আমরা আলোচনা করলাম শরীরের নানান অংশের ব্যথা নিয়ে এবং তার পাশাপাশি আমাদের মূল আলোচনার বিষয় আজ চলে আসলো পিএলআইডি নিয়ে। তো সুতরাং আমাদের আজকের যে অতিথি ছিলেন তিনি যা জানাচ্ছিলেন আমাদেরকে আসলে যে পিএলআইডি বা শরীরে এই ধরনের কোনো ব্যথা থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই সেক্ষেত্রে আমাদের সঠিক পশ্চারে বসতে হবে, একই স্থানে অনেকক্ষণ বসে না থাকতে, এবং পাশাপাশি যদি হচ্ছে আমাদের যেমন কর্মজীবী যারা মানুষ রয়েছেন তারা যেটা করে থাকেন যে একই স্থানে বসে দীর্ঘ সময় কাজ করেন, সেটি না করে আপনার আশেপাশে একটু হাঁটাচলা করলে আসলে এই ধরনের সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের সাথে যুক্ত হবার জন্য।